২,৫০০ কোটি টাকার ইভিএম এখন ইলেকট্রিক বর্জ্য। রক্ষণাবেক্ষণের অভাবে মেয়াদ শেষের আগে নষ্ট ১ লাখ যন্ত্র। প্রকল্পে নয়ছয়ের অভিযোগ বিশেষজ্ঞদের। বই ছাপানোর কাজে বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবারের মধ্যেই সব স্কুলে পৌঁছানোর আশা। কাগজ মজুত করে সংকট তৈরির চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা, দাবি এনসিটিভির। এবং দুই শীর্ষ নেতার সফরের পর স্বদেশে ফেরার স্বপ্নে বিভোর রোহিঙ্গারা। জাতিসংঘের উদ্যোগে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি, ক্যাম্পে খাদ্য সহায়তা নিশ্চিতের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। বিতর্কের মুখে আওয়ামী সরকারের কেনা ১.৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, এর মধ্যে প্রায় ১ লাখ পরিণত হয়েছে ইলেকট্রনিক বর্জ্যে। ১০ বছর কোনো ঝামেলা ছাড়াই চলার কথা থাকলেও ৬ বছরে নষ্ট যন্ত্রের এমন সংখ্যা দাঁড়িয়েছে। ১ লাখ ইভিএম এর বাজার মূল্য ২,৫০০ কোটি টাকা। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে কেনা ১.৫ লাখ ইভিএম প্রকল্পে নয়ছয় হয়ে থাকতে পারে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। ২০১৮ সালে কেনা এই ইভিএম মেশিনগুলো থার্ড জেনারেশনের, কিন্তু আশ্চর্যের হলেও সত্যি যে দামি এই মেশিন নষ্ট হয়ে গেছে মাত্র ৬ বছরের মাথায়। সময় সংবাদের হাতে আসা ছবিগুলোই বলছে কতটা অযত্ন অবহেলায় ইভিএমগুলো পড়েছিল বছরের পর বছর। অথচ ১.৫ লাখ ইভিএম রক্ষণাবেক্ষণের জন্য ওয়্যার হাউস তৈরির তাগিদ দেয় প্রকল্পের পরিচালক। ২০১৮-তে ইভিএম মেশিনগুলো কেনার পর অন্তত ১০ বার প্রকল্পটির পরিচালক লিখিতভাবে ওয়্যার হাউস তৈরির তাগিদ দিয়ে চিঠি দেয় কমিশনের কাছে। সবশেষ চিঠি আসে প্রকল্পের মেয়াদ শেষের ৬ মাস পর। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন প্রকল্পের পরিচালক। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া যে কটি প্রকল্প তুমুল বিতর্কের জন্ম দেয় তার মধ্যে অন্যতম ইভিএম প্রকল্প। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও ছিল নানা অসঙ্গতি। ২০১৭ সালে ১১০০ সেট ইভিএমে কারিগরি ত্রুটি থাকায় তা বাতিল করে কমিশন। এরপর একই বছর ইভিএমের দ্বিতীয় সংস্করণ আনে কমিশন। সবশেষ ২০১৮-তে কেনা ৪,০০০ কোটি টাকার বিশাল এই প্রকল্প নেয় নুরুল হুদা কমিশন। যদিও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ১ লাখ ইভিএম নষ্ট হয়েছে ৬ বছরের মধ্যেই। অপরিকল্পিত সেই প্রকল্পের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বলতে পারতেছে না কিছু, মানে মনে পড়তেছে না যে এটা ক্রয়ের বিষয়ে কোনো কিছু, যেহেতু এটা প্রশাসনিক বিষয় ছিল, এগুলো সবসময় মতো করতো সচিবালয় এবং সিইসি। ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে নিজেরাও অন্ধকারে বর্তমান কমিশন। যেহেতু এটা নিয়ে আমরা নির্বাচনে ব্যবহার করব না বলে বলা আছে, সেই জন্য এই জিনিসটা নিয়ে ওই মুহূর্তে কারোর মাথা ব্যথা নেই, মানে আমরা এটা নিয়ে বিবেচনায় আনছি না। বিশেষজ্ঞদের মতে বিশেষ উদ্দেশ্য হাসিল করতেই নেওয়া হয়েছিল ইভিএম প্রকল্প। দুইটা উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে এটার মাধ্যমে ক্ষমতাসীন দলের রাজনৈতিক সুবিধা অর্জনের উপায় হিসেবে এটাকে ব্যবহার করার পরিকল্পনা ছিল। যারা এই প্রকল্পের সরবরাহকারী প্রতিষ্ঠান বা সরবরাহকারী ব্যক্তি যারা ছিলেন, যারা যে ভেন্ডার্স হিসেবে যাদেরকে বলা হয়, তার পরিচয় অবস্থান যাই হোক না কেন, এখানে তাদের একটা ইন্টারেস্ট ছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। তাদের মতে গত ৩টি নির্বাচনে একদিকে জনগণ যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, অন্যদিকে জনগণের পকেট কাটা হয়েছে ইভিএম এর নামে। ৪,০০০ কোটি টাকার অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজকে চূড়ান্ত করবেন, অর্থাৎ রায় দিবেন দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে মামলাটি কার্যতালিকায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কোর্ট বসবে এবং কোর্ট বসার পরে এই মামলার রায় ঘোষণা করবেন, যেহেতু কার্যতালিকায় ১ নম্বরে রাখা হয়েছে। আর আবরার ফাহাদ হত্যা মামলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গেই নিষ্পত্তি আমরা হতে দেখেছি যে ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে আবরার ফাহাদকে পিটিয়ে
পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের শেরেবাংলা হলে। আবরার ফাহাদ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযোগপত্র যেটি বলা হয়েছে যে শিবির সন্দেহে ভারত বিরোধী একটি পোস্টকে কেন্দ্র করেই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করা হয় এবং পিটিয়ে হত্যা করার পরে তারা লাশটি কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেটিও কিন্তু সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গেছে। সবকিছু বিবেচনা করেই 2021 সালের 8 ডিসেম্বর এই আবরার ফাহাদকে হত্যার দায়ে 25 জনকে সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। এর মধ্যে 20 জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 5 জন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং এই বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধেই কিন্তু আসামিরা আপিল করেছেন এবং রাষ্ট্রপক্ষ থেকেও মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আপিল করা হয় এবং সেই আপিলেরই চূড়ান্ত শুনানি হয়েছে গত 24 ফেব্রুয়ারি। এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় এবং সেই দিনই কিন্তু মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন দেশের সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী আজকে এই মামলার রায় ঘোষণা হচ্ছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটি প্রত্যাশা করা হচ্ছে যে যারা প্রকৃত অপরাধী, যারা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সঙ্গে আসামি পক্ষ থেকেও বলা হয়েছে যারা প্রকৃত আসামি না বা যারা প্রকৃত অপরাধ করেননি বা যাদের অপরাধের মাত্রাটা খুব একটা বেশি না, তাদেরকে যেন সাজাটা একটু কমিয়ে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে যারা একেবারে জড়িত ছিলেন না তাদেরকে শুধুমাত্র সিসিটিভির ফুটেজে দেখা গেছে তাদেরকে যেন খালাস দেওয়া হয়। এই প্রার্থনাগুলোই কিন্তু আসামি পক্ষের তরফ থেকে প্রত্যাশা করা হয়েছে। তবে সব মিলিয়ে আজকে কজন আসামির ফাঁসির দণ্ড বহাল থাকে, কজনের যাবজ্জীবন থাকে, সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ফয়সালা দেশের উচ্চ আদালত দিবেন। তো এই ছিল আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায়ের প্রসঙ্গে সবশেষ খবর। 18 মার্চের মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, এবারই প্রথম 22 দিনে প্রাথমিক ও 42 দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ছাপাখানাগুলো। টেন্ডার সংশোধন পরিমার্জনের কারণেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইফুল রুদ্র রিপোর্টে। ছাপাখানায় চলছে শেষ সময়ের কাজ। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাধাইয়ের কাজ। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় সরেজমিনে এই চিত্র দেখা যায়। কর্মীরা জানান, ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক। এই বছর একটা কাজ করছি প্রথমে প্রাইমারি, এটা 22 দিন টাইম দিচ্ছি। 22 দিনে একটা কাজ শেষ করা খুব কঠিন। যেটুকু কাজ আছে আমরা সবটুকু বিল করে দিচ্ছি, শুধু আমরা 2টা প্যাকেজের কাজ বিল করতে পারিনি। আগে তো 98 দিন হইতে এখন 40 দিন আসছে। এটা দিয়ে দিলে আর আমাদের বাকি লটগুলো আমরা প্রাথমিক যত যে কাজ করে ডেলিভারি দেওয়ার ওটা আমরা দিচ্ছি। নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিডিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে। তৎকালীন যে সমন্বয়ক ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, তারাও সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের ডাকে আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা আর তারা মিলে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি গুদাম আবিষ্কার করলেন এবং দেখা গেল যে এই গুদামে প্রায় কয়েক হাজার মেট্রিক টন আর্ট কার্ড খুঁজে পাওয়া গেল, যা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি ছিল। 16 মার্চ শেষ হতে যাচ্ছে বই ছাপানোর কাজে এনসিটিবির বেঁধে দেওয়া সবশেষ সময়। এদিন রাতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বই নিয়ে ছুটবে পরিবহনগুলো। সময় সংবাদকে একথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। এবার সবচেয়ে কম সময় আমরা টেন্ডার দিয়েছি। 40 দিনের মধ্যে সময় দিয়ে আমরা বই ছাপানোর জন্য ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকের ক্ষেত্রে আমরা প্রায় 30 দিনের কম সময়ে দিয়েছি। পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিটিবির চেয়ারম্যান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। মান ও ডিজাইন ভেদে দাম পড়ছে 3000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত।
এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। ফ্যাশন ট্রেন্ডে রয়েছে বৈচিত্র্যের মিশেল। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। গরমের কথা মাথায় রেখে হালকা রং ও ঢিলেঢালা নান্দনিক সব ডিজাইনের পোশাকের পসরা নিয়ে বসেছে ফ্যাশন হাউসগুলো। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল। টপ সাথে সারারা, কোটি, এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেন্সের এথনিক এন্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছে। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোশি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি, অর্গেনজা ওড়না, আরামদায়ক আনারকলি, স্ট্রাকচার্ড কাফতান এবং নানান ডিজাইনের কামিজ। ৩,০০০ থেকে ২ লাখ টাকা মূল্যে মিলছে এসব পোশাক। লাইট কালারের মধ্যে পছন্দ করি, তার উপরে একটু হালকা কাজ পছন্দ করি। জরি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট। এবার আমার পাকিস্তানি স্টাইলের ড্রেস বেশি পছন্দ। এবার একটু ফ্যাশনেবল ওয়েস্টার্ন টাইপের আর রেডি শাড়ি দেখছি। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডি এসব পোশাক কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। কমফোর্ট এন্ড ডিজাইন এবং সাথে একটু এক্সেপশনাল জিনিসটা খোঁজার জন্য বেসিক্যালি আসা হয়। সিল্কের জাতীয়র ভিতরে পাঞ্জাবিটা, স্টোন ফিটিংস, জাস্ট ট্রেন্ডের সঙ্গে যে মিলতে পারি ওই রকম কাপড়টা দেখতেছি। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা, আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। কালারফুল বিভিন্ন আইটেমের জুতা আসছে, তারা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে কেনাকাটা করতেছে। গাউনের সাথে একটু শু টাইপ হিল, হালকা হিল থাকবে এরকম খুঁজতেছি। নানা বৈচিত্র্যের ঈদ কালেকশন পেয়ে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে ফ্যাশন হাউসগুলোর বেচাকেনা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার বাসে ঈদযাত্রা শুরু হবে ২৫ মার্চ থেকে। সে হিসেবে কাউন্টার ও অনলাইনে চলছে অগ্রিম টিকিট বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে এবং যে যাত্রীরা আছেন আসলে নির্বিঘ্নে যাতায়াত করতে তারাও আসলে যে অগ্রিম টিকিট সেটি আসলে কিনছেন। আমরা এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। সকাল থেকে এখানে আসলে যেটি দেখেছি আসলে যেই অন্যান্য বার যেই ভিড় লক্ষ্য করা যায় সেরকম ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং সবগুলো পরিবহন কিন্তু তাদের অগ্রিম টিকিট বিক্রিও করছে না এবং যেই গুটি কয়েকটি পরিবহন তাদের অগ্রিম টিকিট বিক্রি করছে সেগুলোতেও খুব স্বল্প সংখ্যক যাত্রী আসছেন এবং যে ভিড় করে বা যে চিরচেনা রূপ একদম লাইন ধরে টিকিট কাটা সেরকম চিত্র আসলে খুব একটা দেখা মিলছে না বলেই এখানকার যেই পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং স্বল্প সংখ্যক কিছুক্ষণ পর কিছু কিছু যাত্রী আসছেন এবং তারা তাদের টিকিট কাটছেন এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে গত 14 মার্চ থেকে শুরু হয়েছে এই অগ্রিম টিকিট বিক্রি এবং তারপর থেকেই আসলে যাত্রীরা তাদের টিকিট কিনছেন এবং যে পরিবহন সংশ্লিষ্টরা আছেন তাদের অগ্রিম টিকিটগুলো বিক্রি করছেন এবং এই অগ্রিম টিকিট বিক্রি চলবে 24 মার্চ পর্যন্ত এবং পর্যায়ক্রমে তারা অগ্রিম টিকিট বিক্রি করছে 30 পর্যন্ত তারা আসলে দিচ্ছেন এবং আমরা কয়েকজন পরিবহন সংশ্লিষ্টের সাথে কথা বলছে যে এখনো সেরকম ভাবে যাত্রীর চাপ তারা করেনি বা তারা পাননি এবং এর কারণ হিসেবে তারা বলছে যে এবার যেহেতু 26শে মার্চ এবং শবে কদর সব মিলিয়ে বড় ছুটি হওয়ার কারণে তারা বলছে যে অধিকাংশ অর্থাৎ ঢাকায় যারা আছেন তারা অধিকাংশই আগে ভাগে চলে যাচ্ছেন এবং যার কারণে আসলে বাস কাউন্টারগুলোতে ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে। তো গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। প্রধান উপদেষ্টার আশ্বাসে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত কয়েক লাখ রোহিঙ্গা। আশা করছেন 2026 সালে ঈদের আগেই স্বদেশে ফিরে ঈদ উদযাপন করবেন। একই সঙ্গে যে কয়েকদিন ক্যাম্পে থাকবেন ততদিন পর্যাপ্ত খাদ্য সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর রাখাইন যেহেতু আরাকান আর্মির দখলে, সেক্ষেত্রে জাতিসংঘ চাইলেই নিরাপদ অঞ্চল তৈরি করে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পারে বলে মনে করছেন রোহিঙ্গা নেতারা।
উখিয়ার আশ্রয় শিবির ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক করেন রোহিঙ্গা কমিউনিটি, ধর্মীয় নেতা, নারী ও যুবকদের সঙ্গে। এ সময় রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যান্টনিও গুতেরেস। এরপর তার সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন দুজন। আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত লাখ লাখ রোহিঙ্গা। দেশে 8 বছর পর্যন্ত সারা দেশে তারা তাগি আর বাংলাদেশে তাগি ফরবাসের মধ্যে শেয়ার বাদ আর দেশের দিল বেশি খুশি। বাংলাদেশের ডাক্তার নসলে জেনারেল সেক্রেটারি ইন্টারনিউ করে আসছিল ইয়ার মাঝে আর খুশি হই আর দেশের মাঝে ইতারা আর এবছরের মাঝে এড়ে ইফতার করাই। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরানো সম্ভব হয়নি। এর মধ্যে 1 এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে WFP। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সহায়তার আশ্বাসে খুশি রোহিঙ্গারা। খাদ্যের মোতালাকা যেন হমিজার গই হ্যাঁ মোতালাকা আরা বাবি স্যার আহমদে আসে নগরী কেলাং গেলে এবার হওয়া মতা হওয়া। রোহিঙ্গা কমিউনিটির নেতারা মনে করেন জাতিসংঘ চাইলে রাখাইনের নিরাপত্তা নিশ্চিত করলে দ্রুত প্রত্যাবাসন সম্ভব। তারা জুবানত্তুনো কথা খন্দান ক্লিয়ার করিয়া কইলে রোহিঙ্গা তো জিবা ফুট কম বজে হিবা আরা খুশিস করির হিবা রোহিঙ্গা লাগে দিয়ে দুধ ইউন তারা হ্যাং কইয়ে বেশা করিয়া। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। বেশিরভাগই 2017 সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসা। গত বছরও প্রায় 65,000 রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভূমিকম্পের অতীত ইতিহাস পর্যালোচনা করে বের করা হয়েছে ভূমিকম্পের 1 নম্বর বিপজ্জনক জোন সিলেট অঞ্চল। গত 27 মাসে দেশে 110টি ভূমিকম্পের অধিকাংশ সিলেটকে ঘিরে সংঘটিত হয়েছে। এতে আতঙ্কে বাসিন্দারা। এমন পরিস্থিতিতে কেউ বিল্ডিং কোড মানছে না বলে দাবি সিটি কর্পোরেশনের। নগরীর 25টি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম। আর ফায়ার সার্ভিস বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বাংলাদেশকে ভূকম্পনের 3টি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার উল্লেখযোগ্য। 2023 সাল থেকে চলতি বছরের 5 মার্চ পর্যন্ত দেশে 110টি ভূমিকম্পের রেকর্ড করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়। ফাইলিং না করায় ওই বিল্ডিংটা টান দিয়ে ওদিকে নিচে গিয়ে দক্ষিণ সাইডে নিচে গিয়া অন্তত সাইডে মুড়ে দিলাম এরপর তারা গাছ নিয়ে আরো উঠতে তুলছে। যে স্বাভাবিকভাবে ভবন নির্মাণ এইটাতে মনোযোগী দিতে হবে, কারণ ভূমিকম্পের এক্সাক্ট পূর্বাভাস না হোক কিন্তু আমরা তো বলে দিচ্ছি যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। ভূমিকম্প পরবর্তী জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান বিভাগের শীর্ষ কর্মকর্তা। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে সার্বিক সহযোগিতা সবার সহযোগিতায় আশা করি আমরা জানমাল রক্ষার্থে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাব। ভবন নির্মাণে নকশা অনুমোদনের পর কেউ বিল্ডিং কোড মানছে না বলে দায়সারা জবাব সিটি কর্পোরেশনের। যারা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করেন। আমরা সব সময় তাদেরকে মিটিং করে এটা বলি যে অনুমোদন অনুযায়ী যাতে কাজটা করে। ভবন নির্মাণে নীতিমালা না মানার কারণে রাজা জিসি হাই স্কুলের এই ভবনটি মৃদু ভূমিকম্পে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। 2019 সালে নগরীতে সরকারি বেসরকারি 25টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সিলেট সিটি কর্পোরেশন। ইকরামুল কবির, সময় সংবাদ,
রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এলসি খোলার ডলার সহজলভ্য হওয়ার পাশাপাশি শুল্ক ফাঁকি রোধ করায় চলতি অর্থবছরের ৮ মাসে ৪৮,২৭১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় রাজস্ব আদায় হয়েছে ৫,০০০ কোটি টাকা বেশি। এমনকি ফেব্রুয়ারি মাসে আদায় হয়েছে রেকর্ড ৬,১৫২ কোটি টাকা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২০২৪-২৫ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫,৪১৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে ৪৮,২৭১ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ১১% প্রবৃদ্ধি হিসেবে ৪,৮০১ কোটি টাকা বাড়তি আদায় হয়েছে। অথচ অর্থ বছরের শুরুর প্রথম ৩ মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভয়ঙ্কর বন্যায় স্থবির ছিল দেশের অর্থনীতি। গোয়েন্দা নজরদারি এবং আমাদের এক্সামিন যেটা করা হয় কোর্টে, সেই এক্সামিনগুলি যথাযথ হতে মিসডিক্লেয়ার বা অন্যান্য সংখ্যা কমে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকটের কারণে আমদানি কিছুটা কম হলেও অর্থ বছরের মাঝামাঝিতে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যবসায়ীরা পণ্য আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছে, আর তার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও। সেই অনুযায়ী ১ মাসে প্রবৃদ্ধি ৫১.৯৭%। বিগত কয়েক মাস ধরে যখন ডলার সংকট, তারল্য সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠছি, যে আমাদের কাস্টম হাউস যেভাবে আর্নিং করছে, এর মধ্য দিয়ে আমাদের বিপর্যয়টা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। অভিযোগ রয়েছে বিগত বছরগুলিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে শুল্ক পরিশোধ না করে পণ্য ছাড় করে নেওয়ার প্রবণতা যেমন ছিল, তেমনি মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা হতো প্রতিনিয়ত। ওই পরিস্থিতি নাই যে আমরা শুল্ক না দিয়ে মাল বের করে নিয়ে আসবে, যার জন্য ভলিউম কমে গেলেও রাজস্বটা বেড়ে গেছে। চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসকে ৮৩,৪৩২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মিথ্যা ঘোষণায় বিলাসবহুল পণ্য এনে শুল্ক ফাঁকির প্রবণতা যেমন রোধ করতে হবে, ঠিক তেমনি পণ্য না এনে ডলার পাচার বন্ধ করতে হবে সমান তালে। তাহলে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পিডিবির ভুতুড়ে বিলে অতিষ্ঠ নেত্রকোনা শহরের গ্রাহকরা বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। এমনকি সরকারি দফতর হওয়াতে কিছু করতে পারছে না ভোক্তা অধিকার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে এ কাজের জন্য মিটার রিডারদের দুষছে খোদ বিদ্যুৎ বিভাগ। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা শহরে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। সম্প্রতি অভিযোগ উঠেছে ভুতুড়ে বিল দরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এলাকাবাসীর অভিযোগ, মিটার রিডাররা মিটার না দেখে মনগড়া বিল করছে। কারোর বিলের কাগজে পুরনো রিডিং থাকলেও চলতি মাসের জায়গায় খালি রেখেই লোড বিল করে দিচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও মিলছে না সমাধান। ১-২টা মিটারের অনুপাতে সব মিটারেই সেম বিল দিতেছে, ১০০ ইউনিট ১৫০ ইউনিট করে বেশি দিতেছে সব মিটারেই। অতটা বিলাইয়ে ২০০-৩০০ বিলাইছে, আর দুনিয়ার বিলাইয়ে ১০০ ইউনিট আসে না, তারা সকলকেই গড়ে গণ ১০০ ইউনিটে বিল করে ফেলছে। সাধারণ জনগণের উপর চাপায়া দিয়া বিল আদায় করে নিয়ে নিতেছে। বিদ্যুৎ বিভাগে কোনো প্রতিকার না পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করছেন গ্রাহকরা। তবে বিদ্যুৎ অফিস সরকারি দপ্তর হওয়ায় কোনো পদক্ষেপ নিতে পারছে না প্রতিষ্ঠানটি। জেলার ক্ষেত্রে বিদ্যুতের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিংবা পল্লী বিদ্যুতের, তার কাছে আমরা এই সমস্যাটি ফরওয়ার্ড করে থাকি। প্রধান প্রকৌশলী যিনি আছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিংবা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, তাকেও আমরা এই বিষয়টি অবহিত করি। এদিকে এ কাজের জন্য মিটার রিডারদের দুষছে খোদ বিদ্যুৎ বিভাগ। শিগগিরই সব সমস্যার সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ১ ইউনিটের বাড়তি বিল করা যাবে না। যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি হচ্ছে সেগুলো আমরা যাচাই করছি এবং সেগুলো কারেকশন করে সমন্বয় করে আমরা দিচ্ছি। সচেতন আছে এবং আগের তুলনায় যে কোনো সময়ের তুলনায় আমরা এখন গ্রাহকদের সাথে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করবো ইনশাল্লাহ। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে নেত্রকোনা শহরে ৩৮,০০০ পোস্টপেড মিটার গ্রাহক রয়েছেন, আর মিটার রিডার আছেন ২২ জন। আলপনা বেগম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ২৫০০ কোটি টাকার ইভিএম এখন ইলেকট্রনিক বর্জ্য। রক্ষণাবেক্ষণের অভাবে মেয়াদ শেষের আগেই নষ্ট ১ লাখ যন্ত্র। প্রকল্পে ৯/৬-এর অভিযোগ বিশেষজ্ঞদের।
এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।